হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের সুকান্ত ভাইয়া রেডিয়াসের পক্ষ থেকে ফিজিক্সের আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ টপিকটা আমাদের প্রিভিয়াস টপিক, যেটা কিনা ফ্রি বডি অ্যানালাইসিস। সো ফ্রি বডি অ্যানালাইসিস টপিকের উপরে আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এর আগের দিন ফ্রি বডি অ্যানালাইসিসের যে ভিডিও ছিল বা যে সেশনটা ছিল, সেই সেশনে আমরা দুইটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বলেছিলাম ফ্রি বডি অ্যানালাইসিস কীভাবে কাজ করে এবং কীভাবে ফ্রি বডি অ্যানালাইসিসে আমরা কোনো একটা গাণিতিক সমস্যা সলভ করি, তাই না? অর্থাৎ ফ্রি বডি অ্যানালাইসিস সম্বন্ধে আমরা বলেছিলাম কখনো কখনো এমন হতে পারে যে কোনো একটা গাণিতিক সমস্যা এমন দিয়েছে যেখানে একই সিস্টেমের মধ্যে একাধিক বস্তু একটা সুতার মাধ্যমে যুক্ত আছে। তখন আমরা কি করতে হয়, আমাদের ওই সুতার টান এবং সিস্টেমের ত্বরণের মান বের করতে হয়। তখন এই কমপ্লেক্স সিস্টেম থেকে প্রত্যেকটা বস্তুকে আলাদা আলাদাভাবে ফ্রিলি বিবেচনা করে আমরা পুরো অ্যানালাইসিসটা করে থাকি আর কি, তাই না? তো আজকে আমরা আরও একটা ভিডিওতে আরও দুইটা প্রবলেমের মাধ্যমে জিনিসটা আরও একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এবং গত প্রবলেম থেকে এই প্রবলেমে আরও কিছু নতুনত্ব আনার চেষ্টা করব। তো চলো আমরা দেরি না করে শুরু করি। আরও দুইটা গাণিতিক সমস্যা আমরা এখানে সলভ করবো এবং গাণিতিক সমস্যার সমাধানের মধ্য দিয়ে আমরা ফ্রি বডি অ্যানালাইসিসটা কীভাবে কাজ করে সেই বিষয়টা তোমাদেরকে দেখানোর ট্রাই করব। চলো আমরা এক্সাম্পল 4-এ চলে আসি। সো এই যে ফ্রি বডি অ্যানালাইসিস সিরিজের আমরা আজকে সেকেন্ড ভিডিও করছি। সেই সেকেন্ড ভিডিওতে আমরা এর আগের ভিডিওতে আমরা দুইটা প্রবলেম দেখেছিলাম, আজকের ভিডিওতে আমরা দুইটা প্রবলেম দেখবো, তার একটা আমরা দেখে ফেলেছি। আর একটা যেটা দেখছি সেটা এক্সাম্পল 4, সেটা পুলি এবং ইনক্লাইন সারফেস নিয়েই ম্যাথ হবে। আগেরটাও পুলি এবং ইনক্লাইন সারফেস নিয়ে ছিল, এটাও পুলি এবং ইনক্লাইন সারফেস বা আনত তল নিয়েই হবে আর কি। তো চলো আমরা প্রবলেমটা দেখার চেষ্টা করি। দেখো একটা বড় একটা প্রবলেম দেওয়া হয়েছে না, বেশ বড় একটা প্রবলেম আছে। দেখি কি বলছি, ভূমির সাথে যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণে আনত যথাক্রমে 0.2 এবং 0.3 ঘর্ষণ গুণাঙ্ক বিশিষ্ট দুটি তলে যথাক্রমে 5 কেজি এবং 3 কেজি ভরের দুটি বস্তুকে রেখে সুতার সাহায্যে নিচের চিত্রের ন্যায় কপি কলের সাথে যুক্ত করা হয়েছে। সিস্টেমের ত্বরণ এবং সুতার টান নির্ণয় করা। তো কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেনটা কিন্তু আগের মতোই, ত্বরণ কত, সুতার টান কত, তার মানে ওয়ান্স এগেইন কোয়েশ্চেন একটাই, এ কত, টি কত। বাট এখানে কি হয়েছে ভাইয়া, এখানে কিন্তু দুইটা আনত তল আছে। আনত তল কয়টা? দুইটা। আবার দুইটার কিন্তু অ্যাঙ্গেলও দুই রকম। দেখো একটা 60 ডিগ্রি, একটা 30 ডিগ্রি। তো মনে করো 60 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে আমি একটা কোণ চিন্তা করলাম, 30 ডিগ্রিকে আর একটা কোণ চিন্তা করলাম, এবং যথাক্রমে দেখো দুইটা তলের ঘর্ষণ গুণাঙ্কের মানও কিন্তু ভিন্ন ভিন্ন, তাই না ভাইয়া? বুঝতে পারছো? আগের বার তো আনত তল ছিল একটা, ঘর্ষণ ছিল একটা, মানে ঘর্ষণ গুণাঙ্ক ছিল একটা। এখানে তল দুইটা, ঘর্ষণ গুণাঙ্ক আবার দুইটা। এর মধ্যে একটা বস্তু রেখেছে 5 কেজি ভরের বস্তু, আর একটা রেখেছে 3 কেজি ভরের বস্তু, রেখে সুতার সাহায্যে নিচের চিত্রের ন্যায়, চিত্রটা আমরা এখন দেখবো আর কি, চিত্রের ন্যায় আমরা সংযুক্ত করবো আর কি। চলো দেখার চেষ্টা করি চিত্রটা কীরকম। দেখো চিত্রটা এরকম, দেখতে পাচ্ছ? দেখো তো, দেখে কি তুমি মোটামুটি বুঝতে পারছো যে এখানে এই কোণটার মান একটু বেশি, এই কোণটার মানটা একটু কম? তো ধরে নাও আমি চিন্তা করলাম এই আলফা যে কোণটা আছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা ধরছি যে আলফা যে কোণটা সেটা হচ্ছে 60 ডিগ্রি। এই যে এই পাশে 60 ডিগ্রি কোণ আছে, 60 ডিগ্রি কোণে এখানে একটা বস্তু রাখা হয়েছে। এই বস্তুর ভরকে আমরা ধরছি এমন, এবং এই এমন যে ভরের বস্তু সেই ভরটা হচ্ছে প্রথমটা, যেহেতু যথাক্রমে বলছে, তাহলে দেখো যেটার জন্য 60 ডিগ্রি সেটার জন্য ঘর্ষণ গুণাঙ্ক 0.2, সেটার জন্য ভর হচ্ছে 5 কেজি। তাহলে 60 ডিগ্রি যে পাশে, সে পাশে যে বস্তু ইউজ করছি তার ভর হচ্ছে 5 কেজি। তাহলে এমন ইকুয়াল টু আমরা ধরছি 5 কেজি, 5 কেজি ভরের বস্তু। এবং এই পাশে যে তলটা দেখতে পাচ্ছি, এই যে তলটা, এই তলে একটা ঘর্ষণ বল আছে। এই তলের ঘর্ষণ গুণাঙ্ক যেটা, সেটা হচ্ছে μ1, এবং μ1 কত? μ1 হচ্ছে 0.2। বুঝতে পেরেছি? আবার দেখো ডান সাইডে এখানে একটা কোণ আছে, সেটা হচ্ছে বিটা। এই বিটা কোণটা ধরছে 30 ডিগ্রি। এখানে যে বস্তু আছে সেটা হচ্ছে m2 ভরের বস্তু। সেই m2 ভরের বস্তুর ভর কত হবে? এই যে 2 নম্বরটা। তাহলে দেখো যার জন্য 30 ডিগ্রি সেখানকার জন্য ভর হচ্ছে 3 কেজি। তাহলে এই ভরটাকে আমরা ধরছি 3 কেজি, 3 কেজি ভরের বস্তু এদিকে আছে। আর এই তলেও ঘর্ষণ আছে, এই তলেও ঘর্ষণ আছে। এই তলের ঘর্ষণ গুণাঙ্ককে আমি μ2 দিয়ে প্রকাশ করছি, আর μ2 হিসাবে লিখছি 0.3, দেওয়া আছে 0.3। তাহলে দেখছো এখানে কিন্তু অনেকগুলো বিষয় আমাদের কনসিডারেশনের মধ্যে চলে আসছে। দুইটা বস্তুর ভর আলাদা, দুইটা তলের অ্যাঙ্গেল আলাদা। আবার দেখো এখানে ঘর্ষণ বলের মান একরকম, এখানে ঘর্ষণ বলের মান একরকম। দুদিকে ঘর্ষণ বলের গুণাঙ্কের যে মানটা, সেই গুণাঙ্কের মানও আলাদা। এবং একটা সুতার সাহায্যে বেঁধে কপি কলের উপর দিয়ে যুক্ত করা হয়েছে। আমাদের বলতে হবে এই টোটাল সিস্টেমের ত্বরণ কত হবে এবং সুতার টানটা কত হবে। ঠিক আছে? তো চলো আমরা আস্তে আস্তে করে সামনের দিকে আগানোর ট্রাই করি। সবার প্রথমে আমাদের কীভাবে চিন্তা করতে হবে সেটাকে দেখানোর চেষ্টা করি। প্রথমে আমরা এমন বস্তু নিয়ে চিন্তা করা শুরু করছি। এমন বস্তুর জন্য সবার প্রথমে তার ওজন যেটা এমন জি, সেটা নিচের দিকে কাজ করবে। ওকে, এবং আমরা জানি প্রতিক্রিয়া বল কোথায় কাজ করে? প্রতিক্রিয়া বল অলওয়েজ তলের উপরে লম্ব বরাবর ক্রিয়া করে, তাই না? একটু আগের উদাহরণ আমরা বলেছি
ক্রিয়া বল যেদিকেই হোক না কেন, প্রতিক্রিয়া বল সর্বদা তলের উপরে লম্ব বরাবর ক্রিয়া করে। তাহলে তলের উপর লম্ব বরাবর ক্রিয়া করলে এদিকে হবে আরন। আরন কেন ধরছি? প্রথম বস্তুর জন্য প্রতিক্রিয়া বল, তো তাই এটাকে আরন ধরেছি। ওকে ওকে, এরপরে আমরা কি করব? এই ওজনকে আমরা দুইটা উপাংশে ভাগ করব, একটা উপাংশ এদিকে কাজ করবে, একটা উপাংশ এদিকে কাজ করবে। যেহেতু এই কোণটা আলফা, তাহলে এই কোণটা কি হবে? আলফা হবে না? তাহলে এদিকে যে উপাংশ কাজ করবে সেটা হবে এম অন জি কজ আলফা, এদিকে যেটা কাজ করবে সেটা হবে এম অন জি সাইন আলফা। খুবই ভালো কথা, চমৎকার কথা। তবে ছোট্ট একটা জিনিস, কাজটা সেরে ফেলো। এম অন জিকে ভেঙে যদি দুই টুকরা করছো, তাহলে এম অন জি কিন্তু মারা গেছে, এম অন জি আর নাই, কারণ তাকে ধরে তুমি দুই টুকরা করে ফেলছো। একটা টুকরা হচ্ছে এম অন জি কজ আলফা, আর একটা টুকরা হচ্ছে এম অন জি সাইন আলফা। বুঝতে পেরেছি? ওকে ফাইন। এবং এখানে আর অনের যে ভ্যালুটা হবে সেটা হবে এম অন জি কজ আলফার সমান। এটুকু তো বুঝতে পেরেছো না? এটার বিপরীতে আছে, সো এটার সমান এবং বিপরীত হচ্ছে এইটা। ওকে, খুবই ভালো কথা। তাহলে এখানে বেঁচে থাকবে কে? বেঁচে থাকবে হচ্ছে এই যে এম অন জি সাইন থেটা, সাইন আলফা যে বলটা সেটা। এবং এম অন জি সাইন আলফা বলটা এই প্রথম বস্তুকে বলবে যে তুমি নিচের দিকে নামো। ওকে, খুবই ভালো কথা। এবার এখানে আসি তো দেখি কি হয়। দেখো এই বস্তুর ওজন কোথায় কাজ করবে? এম টু জি, নিচের দিকে। তাহলে প্রতিক্রিয়া বল কোথায়? তলের উপর লম্ব বরাবর। যেহেতু দ্বিতীয় বস্তুর জন্য প্রতিক্রিয়া বল, আমরা নাম দিচ্ছি আর টু। ওকে, এবার দেখো এখানে আর টুর মান কত এটা বের করতে গেলে আমাদের এই ওজনটাকে আবার দুইটা উপাংশে ভাগ করতে হবে। এই কোণটা বিটা হইলে এই কোণটা বিটা হবে, তাহলে এদিকে একটা উপাংশ যেটা কাজ করবে সেটা হবে এম টু জি কজ বিটা, এদিকে যেটা কাজ করবে সেটা কাজ করবে এম টু জি সাইন বিটা। ওকে, এবং এম টু জি বলটাকে ভেঙে দুই টুকরা করছি, তাহলে এম টু জি জীবনযুদ্ধে পরাজিত সৈনিক, তো এম টু জি মারা গেছে। এম টু জিকে ভেঙেই দুই টুকরা করছি, তাই না ভাইয়া? এইবার আসো, তাহলে অবভিয়াসলি এখানে আর টু যে ভ্যালুটা হবে সেটা হবে কি? এই এম টু জি কস বিটার যে ভ্যালুটা সেটাই হবে। ওকে, এবং দেখো এম অন জি, এবং দেখো এই আর টু জি এবং সরি আর টু এবং এম টু জি কস বিটা এই দুইটা কিন্তু পরস্পরকে আবার নিউট্রালাইজ করে দিবে। সো এই প্রতিক্রিয়া বল এই ক্রিয়াবলকে নিউট্রালাইজ করে দিবে, এই প্রতিক্রিয়া বল এই ক্রিয়াবলকে নিউট্রালাইজ করে দিবে। সো আলটিমেটলি যখন ফাইনালি আমি হিসাবে আসবো তখন কিন্তু এই যে বলটা আর এটা কিন্তু পরস্পরকে নিউট্রালাইজ করে দিবে। আবার এই যে বলটা আর অন সেটা কিন্তু এম অন জি কজ আলফা এটাকে নিউট্রালাইজ করে দিবে। তাহলে ওভারঅল সিস্টেমে বেঁচে থাকবে কে কে? একটা হচ্ছে এম টু জি সাইন বিটা, আর একটা হচ্ছে এম অন জি সাইন আলফা। এখন যুদ্ধ হবে এদের মধ্যে। এই বলটা চাইবে প্রথম বস্তুটা নিচের দিকে নামুক, দ্বিতীয় বস্তুটা উপরের দিকে উঠুক। আবার এই বলটা চাইবে দ্বিতীয় বস্তু নিচের দিকে নামুক এবং প্রথম বস্তু উপরের দিকে উঠুক। এখন এই জীবন যুদ্ধে জিতবে কে? বলো জিতবে কে? বল যার বেশি সেই জিতবে, তাই না? আমরা বলি যে যার এখানে সামর্থ্য বেশি হবে, শক্তি বেশি হবে, বলের মান বেশি হবে, সেই কিন্তু টোটাল সিস্টেমকে ডমিনেট করবে। তাহলে এখন কম্প্যারিজনটা কার কার মধ্যে দেখো তো ভাইয়া। একটা এটা এম অন জি সাইন আলফা, আর একটা হচ্ছে এটা এম অন জি সাইন বিটা। এই দুজনের মধ্যে কম্পিটিশন না? যদি এম অন জি সাইন আলফা বড় হয় তাহলে বস্তুটা নিচে নামবে, আর যদি এম টু জি সাইন বিটা বড় হয় তাহলে এই বস্তুটা নিচে নামবে। এটা নিচে নামলে এটা উপরে উঠবে, আর এটা নিচে নামলে এটা উপরে উঠবে। বুঝতে পারছো? আর কপি কলের তো কোনো নিজস্ব মতামত নাই। যদি এই বস্তু নিচে নামে কপি কলটা এ পাশে ঘুরবে, যদি এই বস্তুটা নিচে নামে তাহলে কপি কলটা এই পাশে নামবে। বুঝতে পেরেছি? সো প্রথম আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এটা প্রেডিক্ট করা যে কে নিচে নামবে আর কে উপরে উঠবে। তো আমরা যেহেতু বলে দিয়েছি কে নিচে নামবে আর কে উপরে উঠবে, এটা ডিপেন্ড করছে কিসের উপরে? এই দুইটার ভিতরে কার মান বড়। সো প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করি হেয়ার দিয়ে, প্রথমে আমরা ডিসিশন নিয়ে নিই। দেখি তো এখানে এম অন জি সাইন আলফার যে মানটা সেটা একটু দেখার চেষ্টা করি। এম অন মানে হচ্ছে 5 কেজি ভরের বস্তু, ইন্টু জি মানে 9.8, সাইন এখানে কত হবে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা সবার আগে আমরা বের করার চেষ্টা করি। দেখি তো এই ভ্যালুটা কত আসে। চলো 5 ইন্টু 9.8 ইন্টু সাইন 60 ডিগ্রি। দেখো সেই ভ্যালুটা কত আসছে 42.435 নিউটন। তার মানে এই বস্তুটা যদি নিচে নামে এই জন্য যে পরিমাণ বল এখানে কাজ করছে সেটা হচ্ছে 42.435 নিউটন। দেখো অনেক বড় বল কিন্তু। এখন এই বলের কারণে বস্তুটা নিচে নামবে কি না সেটা এখন চেক করতে হবে কার সঙ্গে? এম টু জি সাইন বিটার সঙ্গে। সো দেখি, এবার আসি অ্যান্ড এম টু জি সাইন বিটা। এম টুর ভর কত? এম টু 3 কেজি, তাহলে এটা 3 কেজি ইন্টু 9.8 ইন্টু সাইন বিটার ভ্যালু কত? বিটা মানে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি।
তাহলে দেখি এখান থেকে কত আসে। তাহলে আমরা দেখছি 3 ইন্টু 9.8 ইন্টু সাইন 30 মানে হাফ, তার মানে 0.5 গুণ করে দিলে আমরা দেখতে পাচ্ছি মাত্র 14.7 নিউটন। কি বুঝলা বলো? মারামারি হয়েছে কার কার মধ্যে? এই যে M1G সাইন আলফার মধ্যে আর M2G সাইন বিটার মধ্যে। এর মধ্যে মারামারি করে দেখতে পাচ্ছি যে M2G সাইন আলফা ভ্যালু হচ্ছে যেখানে 42.435, তার মানে 42.435 নিউটন, সেখানে M2G সাইন আলফা তার ভ্যালু হচ্ছে মাত্র 14.7 নিউটন। তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কে জিতছে বলো? M1G সাইন আলফা জিতছে না? এর ভ্যালুটা তো অনেক বড়, এর ভ্যালুটা তো ছোট। তাহলে বলো কে জিতছে? M1G সাইন আলফা জিতছে। এই জিতছে মানে কি? জিতছে মানে এই বলটা বড়, এই বলটা ছোট। সো অবভিয়াসলি এই বস্তুটা নিচের দিকে নামবে এবং এই বস্তুটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। বুঝতে পারছি? যেহেতু এই বস্তুটাকে নিচে নামলে এই বস্তুটাকে উপরে উঠতেই হবে। কেন? কারণ তারা একটা সুতার মাধ্যমে যুক্ত আছে। তাহলে এই বস্তু নিচে নামলে এই বস্তু উপরে উঠবে এবং পুরা পুরা কপি কলটা এই দিকে ঘুরবে। বুঝতে পেরেছি? পুরা কপি কলটা কোন দিকে ঘুরবে? এই সাইডে ঘুরে আসবে। এইবার আসি আমরা আলোচনার গভীরে ঢুকি। আলোচনার গভীরে কি বলবো দেখো, আমরা যদি চিন্তা করি এই বস্তুটা নিচের দিকে নামছে, যখন এই বস্তুটা নিচে নামার ট্রাই করবে তখন 2 নম্বর যে বস্তুটা, যেটা কিনা 2 কেজি ভরের বস্তু, 3 কেজি ভরের বস্তু M2 যে বস্তুটা, সেটা কিন্তু তাকে পিছনের দিকে টেনে ধরবে। ধরে কি বলবে বলো তো? যে বন্ধু তুমি যেও না। ঠিক আছে? অর্থাৎ এর গতিকে বাধা সৃষ্টি করবে। তখন প্রথম বস্তু মানে M1 বস্তুটা M2 বস্তুকে কি বলবে? যে বন্ধু আমার তো কিছু করার নাই, আমি তো এখানে যুদ্ধে জিতছি, M1G সাইন আলফার মানটা অনেক বড়, সো আমাকে নিচে নামতেই হবে। তুমি একটা কাজ করো, তুমিও উঠে চলে আসো। কোন দিকে? এইদিকে। ফলে দেখো দ্বিতীয় বস্তু প্রথম বস্তুকে একটা বল প্রয়োগ করবে পিছনের দিকে, বলবে যে বন্ধু তুমি যেও না। আর প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে একটা বল প্রয়োগ করবে, বলবে যে বন্ধু তুমিও আসো। অর্থাৎ এখানে একটা টান, এখানে একটা টানের সৃষ্টি হবে। এই টান দুইটা কি হবে ভাইয়া? এই টান দুইটা হচ্ছে পরস্পরের ক্রিয়া প্রতিক্রিয়া টান, এবং এই টানটাই হচ্ছে সুতার সেই টান যেটা আমরা কোয়েশ্চেনে চাচ্ছি আর কি, তাই না? ওকে ফাইন। এখন দেখো ওভারঅল সিস্টেমে বিষয়টা বেশ কমপ্লেক্স হয়ে গেছে। যেহেতু আমাদের সিস্টেমটা কমপ্লেক্স সিস্টেম, তাই আমরা বলছি এরকম কমপ্লেক্স সিস্টেম সলভ করতে গেলে আমাদের উপায় কি বলো? এরকম কমপ্লেক্স সিস্টেম সলভ করতে গেলে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে ফ্রি বডি অ্যানালাইসিস, যে টপিকটা আমরা আবারও আলোচনা করছি, ফ্রি বডি অ্যানালাইসিস। তাহলে এই দুইটা বস্তুকে আমাদেরকে প্রথমে ফ্রিলি বিবেচনা করতে হবে, তারপরে তার উপরে টোটাল বল কত কাজ করছে সেটা নিয়ে আমাদেরকে হিসাব করতে হবে। সো চলো সবার প্রথমে আমরা একটা দিয়ে শুরু করি। সো প্রথমে আমরা লিখছি ফর ফ্রি বডি M1। M1 যে ফ্রি বডিটা আছে অর্থাৎ এইটাকে শুধু আমরা ফ্রিলি চিন্তা করব, ঠিক আছে? বাকি যে আছে না আছে তাকে আমরা এখন চিন্তা করব না। সো দেখো এইখানে সে আলফা কোণে থাকবে। এখানে আমরা প্রথম বস্তুকে কনসিডার করছি। প্রথম বস্তুর ভর হচ্ছে M1, তাহলে তার ওজনটা নিচের দিকে কাজ করছে M1G, তুমি অলরেডি জানো। এইখানে হবে এটা আলফা, এদিকে কাজ করবে, আমি আবার একটু আঁকাচ্ছি, M1G কজ আলফা, এদিকে কাজ করবে M1G সাইন আলফা, এদিকে কাজ করবে প্রতিক্রিয়া বল R1, উপরের দিকে কাজ করবে টান T। ঠিক আছে? ওকে, এই কয়েকটা বল ছাড়াও এখানে আরেকটা বিষয় আছে। বলতো প্রথম বস্তুটা কোন দিকে নামছে? নিচের দিকে না? গতি কোন দিকে? নিচের দিকে। আর যেহেতু এই তলে ঘর্ষণ বল আছে, তাহলে অবশ্যই যখন প্রথম বস্তুটা নিচে নামার ট্রাই করবে তখন তার বিপরীতে মানে গতির বিপরীতে কি কাজ করবে ভাইয়া? অলওয়েজ মানে সব সময়কার শত্রু, গতির সব সময়ের শত্রু সেটাকে ঘর্ষণ। ঘর্ষণ কোথায় কাজ করে? গতির বিপরীতে। তাহলে গতি যদি হয় নিচের দিকে, তাহলে ঘর্ষণ কাজ করবে কোথায়? উপরের দিকে। যেহেতু এটা প্রথম বস্তুর জন্য ঘর্ষণ লিখছি, তাই এখানে আমি F1 লিখছি। F1 ঘর্ষণ বলটা উপরের দিকে কাজ করবে। বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে দেখি তো সবার আগে কি কি আমরা এখান থেকে পাচ্ছি সেগুলো বের করার চেষ্টা করি। সবার প্রথমে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে এই যে R1 প্রতিক্রিয়া বলটা। দেখো M1G তো মারা গেছে, তাহলে বেঁচে আছে কে কে? M1G কজ আলফা, আর একটা হচ্ছে M1G সাইন আলফা। সরি, এখানে আমি থিটা লিখেছি ভুলে, এটা আসলে আলফা হবে, সাইন আলফা। ওকে, এখন দেখো এখানে তাহলে R1 এর মানটা কেমন হচ্ছে? এখানে সবার প্রথমে আমরা বলবো হেয়ার, সবার প্রথমে R1 এর মান হবে M1G কজ আলফা। সবার প্রথমে আমরা এটা পাবো। এবং প্রথম বস্তুর উপর যে ফ্রিকশন কাজ করবে সেটা কেমন হবে? সেটা ইকুয়াল হবে μ1 ইন্টু R1। μ1 কেন? ওই যে আমি বলছিলাম এখানে তো দুইটা তলের ঘর্ষণ গুণাঙ্কের মান আলাদা। দেখো প্রথম তলের ঘর্ষণ গুণাঙ্কের মান μ1, দ্বিতীয় তলের ঘর্ষণ গুণাঙ্কের মান μ2। দুইটা তলে কিন্তু আবার ঘর্ষণ গুণাঙ্কের মানও আলাদা। কি একটা সমস্যা না বলো? যাই হোক, স্যার এখান থেকে আমরা ফ্রিকশনের মান আমরা বের করে ফেললাম। এরপরে কাজ কি হবে বলো? এরপরে কাজ হবে সো সামেশন অফ এফ ইকুয়াল টু যদি এম এ এই সূত্রে চলে যায়,
তাহলে তার গতি কোন দিকে? গতি নিচের দিকে। গতিকে হেল্প করছে কে? m1g সাইন আলফা। তাহলে এখানে m1g সাইন আলফা, এই বলটা একটা পজিটিভ ফোর্স। এই ফোর্সের বিপরীতে কাজ করছে টান টি, এর সঙ্গে আরও একটা নেগেটিভ ফোর্স কাজ করছে যেটা কিনা ফ্রিকশন। তারপরেও বস্তুটা নিচের দিকে গতিশীল হচ্ছে এ ত্বরণে। তাহলে m1 ইন্টু এ, তাহলে m1g সাইন আলফা মাইনাস টি মাইনাস f1 ইকুয়াল টু m1 ইন্টু এ। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। কার জন্য? m1 বস্তুর জন্য প্রথম যে সমীকরণটা আমরা পেলাম সেটা হচ্ছে এটা। ওকে ওকে ফাইন। তাহলে এইবার কাজ কি হবে? এইবার কাজ হবে দ্বিতীয় বস্তুর জন্য কনসিডার করা। তাহলে আমরা লিখব ফর ফ্রি বডি m2 ফ্রি বডিকে এবার চিন্তা করব। m2 কোথায় আছে? এই যে এখানে আছে। তাহলে m2-র জন্য আমরা আবার ছবি আঁকাবো। তাহলে এই যে m2, এই যে এখানে ভূমি, এই কোণটা হচ্ছে আমরা পেয়েছি অলরেডি বিটা। এইখানে একটা বস্তু আছে যার নাম আমি দিচ্ছি m2। তাহলে m2-র ওজন নিচের দিকে কাজ করবে, যেটা কিনা m2g। এইখানে কোণটা হবে বিটা, এখানে বিটা হলে এদিকে কাজ করবে m2g কজ সরি আলফা না, কজ বিটা, তাই না? এখানে আলফা না, এখানে হবে বিটা। বিটা এদিকে একটা অংশ কাজ করবে যেটা হবে কি m2g সাইন বিটা। প্রতিক্রিয়া বল r2 উপরের দিকে, আর টান কাজ করবে কোথায়? টান কাজ করবে উপরের দিকে, এই যে টান। দেখতে পেয়েছি? এইবার বলো এই বস্তুটার গতি আসলে কোথায়? উপরের দিকে না? কারণ দেখো এই প্রথম বস্তু যেহেতু নিচে নামছে আর এটা যেহেতু একটা সুতার মাধ্যমে কানেক্টেড, তাহলে দ্বিতীয় বস্তুকে অবশ্যই উপরে উঠতে হবে। তাহলে দ্বিতীয় বস্তুর গতি কোথায়? উপরের দিকে। আর গতির সব সময়কার শত্রুকে ঘর্ষণ। ঘর্ষণ কোথায় কাজ করবে? গতির বিপরীতে। গতি যদি উপরের দিকে হয় তাহলে ঘর্ষণ কোথায় কাজ করবে? ঘর্ষণ বিপরীতে কাজ করবে, গতির বিপরীতে। তার মানে কোন দিকে? নিচের দিকে, তাই না? নিচের দিকে কাজ করবে। তাহলে গতি উপরের দিকে হলে ঘর্ষণ নিচের দিকে। তাহলে দেখি ফার্স্ট থিং ফার্স্ট, সবার প্রথমে আমরা প্রথম কাজটা সেরে ফেলবো। প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে প্রতিক্রিয়া বলের মান বের করা। ম্যাথের ক্ষেত্রে দেখো m2g এটা মারা গেছে, সো এটাকে আমি বাদ দিয়ে দিলাম। সবার প্রথম কাজ হচ্ছে প্রতিক্রিয়া বলের মান বের করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে r2 যেটা দ্বিতীয় বস্তুর জন্য প্রতিক্রিয়া বল যেটা, সেটা ইকুয়াল টু হবে m2g cos বিটা। সবার আগে আমরা এটা বের করলাম। এবং এখানে ঘর্ষণ বলের মানটা কেমন হবে? দ্বিতীয় বস্তুর জন্য ঘর্ষণ বলের মান হবে μ2 ইন্টু r2। কি হলো μ2 কেন? ওই যে আবারও বলছি, দুইটা তলে তো ঘর্ষণ গুণাঙ্কের মান আলাদা, তাহলে এখানে ঘর্ষণ গুণাঙ্কের মান আলাদা, সেটা কত? μ2। তাহলে সেই আলাদা মানটাই আমরা ব্যবহার করব। ফাইন। এবার আসো, তাহলে এখন কি লিখবো? নাও সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। দেখি কি কি বল কাজ করছে। এবার দেখো গতি কোথায়? গতি উপরের দিকে। গতিকে হেল্প করছে কোন বল? এই যে টি বলটা গতিকে হেল্প করছে, মানে গতির দিকে। তাহলে গতির সাপেক্ষে টি টানটা কিন্তু একটা পজিটিভ ফোর্স। আর m2g সাইন বিটা এটা কি? গতির বিপরীতে। ফ্রিকশনটা কি? গতির বিপরীতে। তাহলে এরা হচ্ছে নেগেটিভ ফোর্স। তাহলে পজিটিভ ফোর্স কে? টি। এর থেকে বিয়োগ হবে নেগেটিভ ফোর্স কে? m2g সাইন বিটা। আরেকটা নেগেটিভ ফোর্স কে? ফ্রিকশন। তারপরে হবে m2 ইন্টু এ। এ কেন? কারণ টোটাল সিস্টেমটা তো একটা সুতার সাহায্যে বাঁধা, তাই প্রথম বস্তু যে ত্বরণের নিচে পড়বে দ্বিতীয় বস্তু সেই ত্বরণেই উপরের দিকে উঠবে। তাহলে এখানে ত্বরণের মান সেম। মজা না? দেখো আমরা দুইটা সমীকরণ পেয়ে গেছি, আমাদের কাঙ্ক্ষিত দুটি সমীকরণ আমরা এখান থেকে পেয়ে গেছি। একটা হচ্ছে m1g সাইন আলফা মাইনাস টি, এই যে এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ, টি মাইনাস m2g সাইন থিটা, এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। এখন তুমি তো প্রসিডিওর জানো। প্রসিডিওর কি বলো? 1 নম্বর সমীকরণকে আর 2 নম্বর সমীকরণকে যোগ করে দিতে হবে। যোগ করে দিলেই ত্বরণ পেয়ে যাব, তাই না? খুবই ইজি। তো চলো আমরা এই দুটাকে যোগ করে দিব। সো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করে দিলে কেমন হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। সো আমরা এখানে বলছি 1 নম্বর সমীকরণকে আমরা যোগ করে দিব 2 নম্বর সমীকরণের সাথে। দেখি যোগ করে কি হয়। তাহলে দেখি 1 নম্বর সমীকরণের বাম পাশে কি আছে? m1g সাইন আলফা মাইনাস টি মাইনাস f1। তাহলে এখানে লিখব কি? m1g সাইন আলফা মাইনাস টি মাইনাস f1, ঠিক আছে? প্লাস দেখি 2 নম্বর সমীকরণে কি আছে? দেখি এই যে 2 নম্বর সমীকরণে টি মাইনাস m2g সাইন বিটা মাইনাস f2, ঠিক আছে? তাহলে এখানে লিখব প্লাস টি মাইনাস m2g সাইন বিটা মাইনাস f2। ডান পাশে কি হবে? এটা ইকুয়াল টু হবে m2a প্লাস m2a, সরি m1a প্লাস m2a। ওকে, এবার এক এক করে আসি।
সবার প্রথমে দেখো এখানে টানটা কি আছে নেগেটিভ, এখানে টানটা কি পজিটিভ, দেখতে পাচ্ছ এই দেখো এখানে টান পজিটিভ এখানে টান নেগেটিভ, তাহলে এই টান কেটে যাবে। মানে আমরা 4টা উদাহরণ দেখছি, 4টা উদাহরণে কিন্তু একই জিনিস হচ্ছে, তুমি 4টা না 1000টা উদাহরণ দেখো, এখানে এই যে দুইটা টান, এইটা যে টান এই টানটা আর এখানে যে টান এই দুইটা টান কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া টান। সো প্রত্যেকবারই হিসাবের সময় এই টান দুইটা নিউট্রালাইজ হয়ে যাবে বা কাটা চলে যাবে আর কি। ঠিক আছে, টান কেটে গেল। তাহলে ওভারঅল সমীকরণটাকে আমরা কীভাবে লিখতে পারছি দেখার চেষ্টা করি। এখানে লিখতে পারবো m1g সাইন আলফা মাইনাস ফ্রিকশনের জায়গায় আমি কি লিখতে পারবো μ1 ইন্টু r1। একটু দেখে আসি তো ভাইয়া r1টা জানি কী ছিল, চলো এই যে r1 কোথায়, এই যে r1টা হচ্ছে m1g cos আলফা। তাহলে r1 এর জায়গাতে আমরা কি লিখবো m1g cos আলফা, ফাইন। তাহলে এটা লিখলাম এবার এটা মাইনাস m2g সাইন বিটা মাইনাস ফ্রিকশন f2 জায়গায় কি লিখবো μ2 ইন্টু r2, তাই না? কিন্তু r2 জায়গাতে কি লিখবো, এই দেখো r2 জায়গাতে কি লিখবো, r2 জায়গাতে লিখবো m2g সাইন বিটা। তাহলে এখানে আমরা কি করব, এখানে লিখবো m2g সাইন বিটা ইকুয়াল টু, এখান থেকে আমরা a কমন নিতে পারবো, নিলে m1 প্লাস m2 থাকবে এখানে, আর কমন নিলে হচ্ছে a। তাহলে আমরা পরের লাইনে চলে আসতে পারি, কি করতে পারি আমরা ত্বরণের মান বের করতে পারি। একটু বড় মনে হচ্ছে দেখে, মনে হচ্ছে সমীকরণটা অনেক বড়, বাট যদি তুমি বুঝে বুঝে করো জিনিসটা কিন্তু বোঝা যাবে। হ্যাঁ একটু লেন্দি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, বাট এটাকে ছোট করা সম্ভব আর কি। কীভাবে দেখি, সবার প্রথমে এখানে লিখতে পারবো m1g সাইন আলফা মাইনাস মাইনাস μ1 m1g cos আলফা মাইনাস m2g সাইন বিটা মাইনাস μ2 m2g সাইন বিটা। সরি দেখো এখানে আমি মনে ভুল করছি, এখানে কিন্তু সাইন হবে না, এই দেখো এখানে সাইন হবে না, এখানে কি হবে, এখানে হবে কজ। ঠিক আছে, এখানে কজ বিটা, এটা হবে কজ বিটা ডিভাইডেড বাই m1 প্লাস m2। বেশ বড় সমীকরণ, বাট ভয় পাওয়ার কিছু নেই, আমরা ভ্যালু বসে দিব। তাহলে প্রথম বস্তুর ভর কত, প্রথম বস্তু মানে এই বস্তুকে ধরেছিলাম প্রথম বস্তু, আর তার ভর ছিল 5 কেজি। আর দ্বিতীয় বস্তু হচ্ছে এই বস্তু যার ভর ধরেছিলাম 3 কেজি। তাহলে এখানে বসাবো 5 কেজি ইন্টু 9.8 ইন্টু সাইন আলফা মানে কত 60 ডিগ্রি মাইনাস μ1 মানে কত, μ1 মানে হচ্ছে প্রথম তলের ঘর্ষণ গুণাঙ্ক, μ1 ইকুয়াল টু হচ্ছে কত প্রথমটা মানে কত 0.2, তাহলে μ1 মানে হচ্ছে 0.2, তাহলে এখানে 0.2 বসাবো ইন্টু m1 মানে কত 5 কেজি ভরের বস্তু ইন্টু g মানে কত 9.8 ইন্টু cos আলফা মানে কত cos 60 ডিগ্রি। এটাকে হয়তো কমন নিলে আর একটু ছোটো করা যেত, বাট আমি আর পেইন নিচ্ছি না, ডিরেক্ট এখানে ভ্যালু বসিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ এরপরেরটা মাইনাস m2 মানে 3 কেজি, 3 ইন্টু 9.8 ইন্টু সাইন বিটা মানে 30 ডিগ্রি, ওকে ফাইন, মাইনাস μ2 মানে কত, μ2 মানে দ্বিতীয় তলের ঘর্ষণ গুণাঙ্ক যেটা কিনা 0.3, এই যে দ্বিতীয় তল হচ্ছে μ2 ইকুয়াল টু 0.3, তাহলে এখানে বসবে 0.3 ইন্টু m2 মানে কত, m2 মানে 3 কেজি ইন্টু cos বিটা মানে কত cos 30 ডিগ্রি। এই পুরা ভ্যালুটাকে ভাগ করে দিব দুইটা বস্তুর ভর দিয়ে, প্রথম বস্তুর ভর কত 5 কেজি, দ্বিতীয় বস্তুর ভর কত 3 কেজি। তাহলে এই যে বিশাল একটা ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি, দেখে ভয় পাওয়ার কিছু নেই, ডিরেক্টলি আমরা এটা করলে একটা ত্বরণের ভ্যালু চলে আসবে। তো একটু টাইম লাগবে, বাট সমস্যা নাই, টাইম লাগুক, কী হয়েছে আমরা করে ফেলবো, তাই না? তো চলো আমিও তোমাদের সাথে ভ্যালু বসানো শুরু করি। 5 ইন্টু 9.8 ভেঙেই করছি, ইন্টু আমি এখানে ধরলাম সাইন 60 ডিগ্রি, ওকে ঠিক আছে। এটার থেকে বিয়োগ হবে কে, এটা থেকে বিয়োগ হবে 0.2 ইন্টু 5 ইন্টু 9.8 ইন্টু cos 60 ডিগ্রি মাইনাস তারপরে 3 ইন্টু 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি মাইনাস 0.3 ইন্টু 3 ইন্টু cos 30 ডিগ্রি, ওকে একটা ভ্যালু এখান থেকে আসবে। সেই ভ্যালুকে আমরা ভাগ করে দিব 5 আর 3 কত 8 দিয়ে ভাগ করে দিব। কংগ্রাচুলেশনস, উত্তর চলে আসছে। উত্তর কত আসে জানো, 2.7569 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটাই হবে টোটাল সিস্টেমের ত্বরণ। দারুণ না? এটা হচ্ছে টোটাল সিস্টেমের
ত্বরণ, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, তার মানে আমরা বুঝতে পারছি যে এই বস্তুটা 2.7569 এত মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের নিচে নামবে, আর এই বস্তুটা 2.7569 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠবে। এবং টোটাল সিস্টেমে যে ত্বরণটা, অর্থাৎ টোটাল সিস্টেমে যে ত্বরণ, সেই ত্বরণের মান কিন্তু আমরা পেয়ে গেছি। ত্বরণের মান হচ্ছে 2.7569 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তাহলে তুমি ত্বরণের মান পেয়ে গেলে, একটু বড়, বাট লাইক মানে যখন উত্তর বের হবে তখন দেখতে খুব ভালো লাগবে, তখন ভাবতেও ভালো লাগবে যে আচ্ছা ঠিক আছে, সুন্দর একটা উত্তর আসছে, অনেক কষ্টের পরে শেষ পর্যন্ত সঠিক উত্তর আসছে আর কি, তাই না? তাহলে এইটা হচ্ছে আমরা কি পেলাম ভাইয়া, এটা পেলাম আমরা সিস্টেমের ত্বরণ, তাই তো? এখন আমাদের বাকি আছে কি আর একটা কাজ, এরপরের কাজটা তো খুবই খুবই ইজি, বলছে সুতারটা নির্ণয় করতে হবে। তো সুতারটা নির্ণয় করা তো খুবই ইজি, কি করতে হয় বলো, আমাদের দুইটা সমীকরণ আছে, যে কোনো একটা সমীকরণে আমরা ত্বরণের মান বসিয়ে দিব, ত্বরণের মান বসিয়ে দিলেই সুতার টান বের হয়ে যাবে। তো কোন দুটো সমীকরণ, আগে স্লাইডে একটু দেখে আসি, কোন দুটো সমীকরণ, এই যে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ। তোমার যেটা খুশি এখান থেকে ইউজ করো। আগের বার আমরা বলছিলাম দুটো সমীকরণ থেকে যেটা দেখতে সহজ ছিল সেটাই ইউজ করেছিলাম, এখানে মনে হয় দুইটাই দেখতে একই রকম, সো সহজ হওয়ার কিছু নাই, যে কোনো একটা থেকে করতে পারো। আমি যে কোনো একটা থেকে করছি, তুমি আর একটা থেকে করো, ঠিক আছে? ওকে, সো আমি এই 2 নম্বর সমীকরণটা ইউজ করছি, তুমি বাসায় এটা 1 নম্বর সমীকরণ দিয়ে করার চেষ্টা করবা, দেখবা যে সেম আসে কিনা আর কি, ঠিক আছে? সো চলো আমরা 2 নম্বর সমীকরণে এখন ত্বরণের মান বসে দিব। 2 নম্বর সমীকরণে কি আছে, টি মাইনাস এম টু জি সাইন বিটা মাইনাস এফ টু ইকুয়াল টু এম টু ইন্টু এ, ঠিক আছে? তাহলে আমরা বলছি যে এটা এটা একটা পার্ট, এটা এটা আমাদের ত্বরণের অংশ, এটা আমাদের এইখানে এই পর্যন্ত, এই ফাঁকা অংশে আমরা করার চেষ্টা করব। বলবো 2 নম্বর সমীকরণ থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো টি মাইনাস এম টু জি সাইন বিটা মাইনাস ফ্রিকশান, আমরা আবার একটু দেখে আসি ঠিক আছে কিনা, এম টু জি সাইন বিটা মাইনাস ফ্রিকশান ইকুয়াল টু এম টু এ, ঠিক আছে? মাইনাস ফ্রিকশান, দ্বিতীয় বস্তুর ফ্রিকশান ইকুয়াল টু এম টু ইন্টু এ। তাহলে এখান থেকে টি এর মান কেমন আসবে, টি ইকুয়াল টু হবে, এটা ওপাশে চলে যাবে, নেগেটিভটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এম টু জি এখানে সাইন বিটা, খুবই ভালো কথা, এফ টু ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, কিন্তু এফ টুর জায়গাতে ডিরেক্ট ভ্যালুটা আমরা বসিয়ে দিব। এফ টু মানে কি, এফ টু মানে হচ্ছে মিউ টু ইন্টু আর, আর আর মানে কি, আর মানে হচ্ছে, তুমি আগে দেখে আসো, তুমি খাতা নিয়ে বসলে তোমার খাতায় লেখা আছে, আমি তারপরেও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই আর টু মানে কি, আর টু মানে হচ্ছে এম টু জি কস বিটা। সো এখানে আমরা কি বসাবো, এম টু জি কস বিটা, সেটার সঙ্গে আরও যোগ হবে কি এম টু ইন্টু এ। এখানে প্রচুর এম টু, তুমি চাইলে এম টু কমন নিতে পারো, এই দুইটা অংশ থেকে তো জিও কমন নেওয়া যায়, অনেক সহজে এটা করে ফেলা যাবে। তো যেহেতু এখন কমন নিলে আরও 2-1 লাইন বাড়বে, সো আর বাড়াচ্ছি না, আমরা যেখানে কি করছি এইখানে ডিরেক্ট ভ্যালু বসাচ্ছি। তাহলে টি এর যে মানটা, টি এর মানটা কেমন আসবে, এম টু মানে কোনটা, এম টু মানে দ্বিতীয় বস্তু, দ্বিতীয় বস্তু মানে কত, 3 কেজি ভরে বস্তু, তাহলে এখানে হবে 3 কেজি ইন্টু এখানে হচ্ছে 9.8 ইন্টু সাইন বিটা, সাইন বিটা মানে 30 ডিগ্রি, প্লাস মিউ টু মানে দ্বিতীয় তলের ঘর্ষণ গুণাঙ্ক, দ্বিতীয় তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.3 হচ্ছে দ্বিতীয় তলের ঘর্ষণ গুণাঙ্ক, বসিয়ে দিলাম, ইন্টু এম টু মানে 3 কেজি ইন্টু জি মানে আবারও 9.8 ইন্টু এখান থেকে পেয়েছি কস বিটা মানে কস 30 ডিগ্রি, এর সঙ্গে রাখছি প্লাস এম টু মানে 3 কেজি ইন্টু ত্বরণ যেটাই আসছে, ত্বরণ কত আসছে, এই যে 2.7569, হ্যাঁ এইটা হবে টানের মান। এখন আমাদের এই ম্যাথের লাস্ট ক্যালকুলেশন, এইটার ভ্যালু এখন আমরা বের করার চেষ্টা করব। সো আমি একদম ভেঙে ভেঙে ট্রাই করছি, তোমরাও ভেঙে ভেঙে ট্রাই করবা, কোনো সমস্যা নেই। 3 ইন্টু 9.8 ইন্টু সাইন 30 ডিগ্রি বসাইলাম, প্লাস 0.3 ইন্টু 3 ইন্টু 9.8 ইন্টু কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি, ওকে ভেরি ফাইন। তারপরে কি প্লাস 3 ইন্টু 2.7569, আমরা এটাও বসিয়ে দিলাম। তো এই কত আসে, নাইস, সুন্দর একটা ভ্যালু চলে আসছে, এটা কত 30.609 এত নিউটন। কে ভাইয়া কেমন লাগছে এখন, এই যে কংগ্রাচুলেশনস, তুমি সুতার টানটা পেয়ে গেছো। তাহলে এইখানে টোটাল সিস্টেমে ত্বরণ কত 2.7569 মিটার পার সেকেন্ড, আর সুতার টান কত পাচ্ছি, সুতার টান হচ্ছে 30.609 নিউটন। বুঝতে পারছি? তাহলে এখানে সুতার টান কত সেটাও বের করতে পারছি, এখানে ত্বরণ কত সেটাও বের করতে পারছি, মজা না? তাহলে দেখো ম্যাথটা একটু বড় হলেও এটা কিন্তু মজা আছে, এবং দেখো মজার বিষয় হচ্ছে এই ফ্রি বডি অ্যানালাইসিসের ক্ষেত্রে বা সুতা দিয়ে কানেক্টেড বস্তুর ক্ষেত্রে যত বড়ই ম্যাথ আসুক না কেন, প্রসেসটা কিন্তু সিম্পল। প্রথমে তুমি একটা বস্তুকে ফ্রি বডি চিন্তা করবা, তারপর আরেকটা বস্তুকে ফ্রি বডি চিন্তা করবা, যদি সিস্টেমে দুইটা থাকে, দুইটা জায়গায় যদি 3টা বস্তু থাকে তাহলে 3টা বস্তুকে আলাদা আলাদা করে তুমি ফ্রি বডি অ্যানালাইসিস করবা, তারপরে যোগ করে দিবা, যোগ করলে তুমি ত্বরণের মান পেয়ে যাবা, আর ত্বরণের মান যে কোনো একটা সমীকরণে বসালে সুতার টান পেয়ে যাবা। বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল প্রসিডিওর।
ঠিক আছে, তাহলে আমরা এই ফ্রি বডি অ্যানালাইসিসের আরও একটা এক্সাম্পল আমরা এখান থেকে দেখে ফেললাম আর কি। ঠিক আছে, তাহলে একটু আমরা রিক্যাপ করি, দেখি আমরা এইখানে কি অংশ পড়লাম। একটাতে আমরা এরকম প্রবলেম দেখেছি যেখানে দুইটাই আনত তল, আর তার আগের যে ম্যাথ আমরা দেখেছি সেখানে একটা আনত তল আর একটা বস্তু ঝুলছে, তাই না? একটা আনত তলের উপর বস্তু আছে আর একটা বস্তু ঝুলছে, সেই ক্ষেত্রে ত্বরণের মান আমরা পেয়েছিলাম 5.607 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টানের মান পেয়েছিলাম 16.772 মানে 772 নিউটন। ঠিক আছে, আর পরের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমে আমাদের কেমন ছিল, দুইটা তল ছিল, দুই তলে দুইটা বস্তু ছিল, এবং সেখান থেকে আমরা ওভারঅল সিস্টেমে ত্বরণের মান বের করলাম। ত্বরণের মানটা আমরা কোথায় আছে, এই যে এখানে 2.7569 মিটার পার সেকেন্ড, আর সুতার টান হচ্ছে 30.609 নিউটন। বুঝতে পেরেছি তাহলে এই প্রবলেমটা? ঠিক আছে, ওকে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকটা হেক্টিক হয়ে গেল আশা করা যায়, বাট এই প্রবলেমগুলো যখন তুমি শেয়ার করছো, মানে তুমি যখন বাসায় বসে করছো, তখন তুমি অবশ্যই খাতা নিয়ে প্র্যাকটিস করছো, এটাই আশা করছি। এরকম অনেক প্রবলেম তুমি নিজে নিজে বানানোর ট্রাই করবা এবং সেগুলো বাসায় করার চেষ্টা করবা, তাহলে এই সম্বন্ধে আইডিয়াটা আরও অনেক ক্লিয়ার হবে। ঠিক আছে, সো অবশ্যই ভিডিওটা তোমরা দেখবা এবং এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে। এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে তোমরা তোমরা এটা প্র্যাকটিস করবা, কারণ তোমাদের এটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ইভেন তো এখন বোর্ডে এই প্রশ্নগুলো আসছে, সো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, আমাদের অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। রেডিয়াসের বাকি ভিডিওগুলো দেখবা এবং ভিডিওটা ভালো লেগে থাকলে বাকিদের সাথে শেয়ার করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা, বাই বাই।